নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। আজকে আমি নবনীতা দেবসেনের লেখা একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম বুদ্ধি বেচার সওদাগর। শুরু করছি আজকের গল্প পাঠ, বুদ্ধি বেচার সওদাগর। এক নাপিতের মনে খুব দুঃখ। তার ছেলেটা কেবলই খেলে বেড়ায়, কাজকর্ম কিচ্ছুটি করে না। সে নাপিতগিরি করতে চায় না। তার ওই খুর, কাঁচি, সাবান, ফিটকিরি এসব ভালোই লাগে না। তবে তুই কি হবি? আমি কিচ্ছু হব না। কিচ্ছু হবি না তো খাবি কি? আমি কিচ্ছু খাবো না তা তো বলা যাবে না। নাপিতের ছেলের ভারী মুশকিল হলো। সে তবু বলল, হাওয়া খাবো। হাওয়া খেয়েই বাঁচবি? মানুষ তো হাওয়া খেয়েই বাঁচে বাবা। হাওয়া বন্ধ করলে আমরা বাঁচবো না। তোর সঙ্গে কথাই আমি পারবো না। তুই বক্তিয়ারি করেই খাবি। শুনেই নাপিতের ছেলে নেচে উঠল। পেয়ে গেছি, পেয়ে গেছি, তার সমাধান পেয়ে গেছি। থ্যাংক ইউ। নাপিত তো অবাক। কি আবার পেলি? ওই যে তুমি বললে বক্তিয়ারি করেই খাবি, ঠিক তাই করব। কথা বেচে খাবো। সে তো উকিল মুক্তারের কাজ, কথা বেচে খায় তারা। তুই কি আইন পড়েছিস যে কথা বেচে খাবি? আমি তো আদালতে যাব না, আমি যাব হাটে। হাটের মাঝখানে একটা দোকান দেব, সেই দোকানে কথার বেচাকেনা হবে। নাপিত বড় বড় চোখ করে বললে, সত্যি বাপু, তুই কোনোদিনও বড় হলি না, খালি খেলা খেলা আর খেলা। ধুত্তারি, খেলা নয় বাবা, সত্যি। দেখো তুমি। পরের হপ্তায় হাটে দেখা গেল ছোট্ট একটা খড়ের চালা আর বাঁশের মাচা বেঁধে দিব্যি নাপিতের ছেলেটি দোকান দিয়েছে। তাতে মস্ত সাইনবোর্ডে লেখা, এখানে সুবুদ্ধি বিক্রয় করা হয়। সুবুদ্ধি আবার বিক্রি বাট্টা, এটা আবার কি? হাটের লোক তো হেসেই বাঁচে না। ছেলেটার কেবল ইয়ার্কি আর ঠাট্টা। দেখো দেখি এইদিকে হয়েছে কি, ওপাশের গায়ের জমিদারের ছেলেটি এক সদাগর কন্যাকে বিয়ে করতে চেয়ে পাগল হয়ে গেল। কিন্তু সেই মেয়ে একটি টাকা দিয়ে তাকে বলেছে, বাজার থেকে আগে কিছু খাদ্য, কিছু পানীয়, বাগানে পোতার জন্য কিছু বীজ আর গরুর খাবার, এই 4টে জিনিস কিনে আনতে। ছেলেটা দেখছে 1 টাকাতে মোটে একটাই কিছু হতে পারে বড় জোর। 4 রকম। 4 রকম কেন, 2 রকম জিনিসও হয় না। সে তো জমিদারের ছেলে, আগে কখনো বাজারেও যায়নি, তাই জানতও না। হাটে এসে সে বেচারি খুব মুশকিলে পড়েছে। কাঁদো কাঁদো মুখে ঘুরে বেড়াতে বেড়াতে নাপিতের ছেলের সাইনবোর্ড দেখে সে ভারী খুশি। এসে বললে, আমি সুবুদ্ধি কিনব, কিন্তু 2 টাকা দিতে হবে। তা দেব, আগে আমার সমস্যার সমাধান করে দাও। 1 টাকাতে 4 রকমের জিনিস যদি না কিনতে পারি, সদাগরের কন্যা আমাকে বিয়ে করবে না বলেছে। আর ও যদি আমাকে বিয়ে না করে, আমি তাহলে প্রাণে বাঁচব না। আর আমি যদি মরে যাই, আমার মাও বাঁচবেন না। আর মা যদি মরে যান, তবে বাবাও। আহা, থামো থামো, কেউ মরবে না, কেউ মরবে না। বিয়েও হবে, বিয়েতে আমাকে নেমন্তন্ন করে ভালো করে খাবে তো। আগে তো সমাধান। একটা তরমুজ কিনে নিয়ে যাও, শ্বাসটা খাদ্য, জলটা পানীয়, বিচিগুলো বীজ, আর খোসাটা গরুর খাবার।
এই তো সহজ ব্যাপার। 1 টাকাতেই 4 রকম। জমিদার পুত্তর তো আহ্লাদে আটখানা হয়ে তাকে 2-এর বদলে 10 টাকা দিল। তরমুজটি কিনে নিয়ে নাচতে নাচতে বাড়ি চলে গেল। নাপিতের ছেলে বাড়ি এসে বাবাকে 10টা টাকা দিলে হাতে। নাপিত অবাক। কি করে পেলি? বুদ্ধি বেচে। নাপিতরা খুব বুদ্ধিমান হয় এমন একটা কথা প্রচলিত আছে বটে। নাপিতের বুদ্ধি নিয়েও অনেক গল্পও আছে, তা নাপিতও জানে, কিন্তু সত্যি মিথ্যে প্রমাণ পায়নি। সে নিজে বা তার বাবা কেউই ধূর্ত নয়, খেটে খুঁটে রোজগার করে তারা। এই ছেলেই নাপিত বংশের নাম রাখল। এদিকে হাটের লোকে তো খাবার জিনিস কেনে, পড়ার জিনিস কেনে, ব্যবহার করবার জিনিস কেনে, যা দেখা যায় না, ধরা যায় না, যার গন্ধ নেই, যাকে ছোঁয়া যায় না, এমন জিনিস তো কেউ কিনতে আসে না। বুদ্ধি তো তেমনি জিনিস। এক বামুনের এক বোকা ছেলে ছিল। সে ওখান দিয়ে যেতে যেতে দোকানের নাম দেখে দাঁড়িয়ে পড়ল, কিন্তু বুদ্ধি কেমন করে কিনতে হয় সে তা জানে না। বামুনের ছেলে বললে, আমাকে 250 গ্রাম বুদ্ধি দাও তো। নাপিতের ছেলে বললে, আমি তো বুদ্ধি ওজনে বেচি না, মাপে বেচি। তুমি ক পয়সার বুদ্ধি চাও? বামুনের ছেলে বলল, 50 পয়সা, বলে একটি আধুলি দিলে। তখন নাপিতের ছেলে একটা কাগজে তাকে লিখে দিল, যখন দুজন লোকে মারামারি করছে কখনো সেখানে দাঁড়িয়ে দেখতে নেই। বামুনের ছেলে সেটি পকেটে পুরে বাড়িতে নিয়ে এসে বাবাকে দেখাতে গেল। বাবা, তুমি বলো আমাকে আমার নাকি বুদ্ধি নেই, তাই আজ 8 আনার বুদ্ধি কিনেছি। বামুন বললে, তার মানে? ছেলে কাগজটা বাবার হাতে দিলে। বামুন তো চোটে লাল। কে না জানে মারামারি করলে সেখানে দাঁড়িয়ে দেখতে নেই, তার জন্য 50 পয়সা? চল দেখি তোর বুদ্ধিওয়ালা কে, তোকে ঠকিয়েছে অমন করে। নাপিতের ছেলেকে গিয়ে বামুন বললে, লোক ঠকাবার জায়গা পাওনি? দাও, শিগগিরই 50 পয়সা ফেরত দাও। নাপিতের ছেলের নাম মন্টু। মন্টু বললে, টাকা নিশ্চয়ই ফেরত দেব, আপনি আমার মাল ফেরত দিন। বামুন কাগজের টুকরোটা ছুঁড়ে দিল। মন্টু বললে, এটা তো কাগজ, এটা তো সুবুদ্ধি নয়। আমার সুবুদ্ধিটা ফেরত দিতে হলে আপনাকে উল্টে আমার একটা কাগজ দিতে হবে সই করে, এই লিখে যে আমার ছেলে কখনো এই বুদ্ধি ব্যবহার করবে না। দুজন লোক মারামারি করলে সে দাঁড়িয়ে দেখবে। হাটের লোকেও এবার মন্টুর পক্ষ নিল। বামুন রেগে মেগে কাগজে ওই কথা লিখে দস্তখত করে দিলে আর 50 পয়সা ফেরত নিয়ে চলে গেল। সেই রাজ্যে রাজা ছিল 2 রানী, আর দুজনের ভয়ানক ঝগড়া। রানীদের আবার ছিল 2 দাসী। দাসীদের মধ্যেও আরো বেশি ঝগড়া। উফ, তারা তাদের মণিবাণীদের চেয়েও আরো বেশি ঝগড়া করে। কি তাদের রেষারেষি! সেদিন 2 দাসী হাটে এসেছে। এক চাষির কাছে চমৎকার একটা পাকা কুমড়ো দেখে দুজনে সেটা কিনতে চাইল। চাষি বেচারি পড়ল মুশকিলে। 2 দাসীর ঝগড়া এমন পর্যায়ে উঠল যে তাদের চেঁচামেচি হট্টগোলের চোটে হাটের কুকুর বেলাল্লা পর্যন্ত দৌড়ে পালিয়ে গেল। আর তাদের মুখের ভাষা শুনে চাষি বেচারি নিজেই ছুটে পালালো কুমড়ো টুমড়ো ফেলে। বামুনের বোকা ছেলেটি দেখলে এখানে মারামারি বাঁধতে চলেছে। বাবার সঙ্গে মন্টুর বন্দোবস্ত অনুযায়ী সে গেল মারামারি দেখতে। দাসীরা তো চুলোচুলি করলো, হাতাহাতি করলো, এ ওর কাপড় ছেড়ে দিল। তারপর দুজনেই কাঁদতে কাঁদতে বামুনের ছেলেকে বলল, বামুন দাদা, আপনি তো সব দেখলেন,
ও আমাকে আগে মেরেছে, আপনি সাক্ষী রইলেন বলে তারা পুকুরে মুখ চোখ ধুয়ে কাপড় ঝেড়ে ঝুড়ে অন্য কাজে চলে গেল। বামুনের ছেলেও বাড়ির পথে হাঁটা দিল। দাসীরা করেছে কি, প্রাসাদে ফিরে যে যার রানীমাকে নালিশ জানিয়েছে, আর দুজনেই বলেছে বামুনের ছেলেটা সাক্ষী, অন্যজন আগে তাকে মেরেছিল, আরো কত কি বাড়িয়ে বাড়িয়ে মিছিমিছি বানিয়ে বানিয়ে বলেছে। শুনে দুই রানীমা ক্ষেপে লাল। তারা রাজার কাছে নালিশ জানালেন, আর দুজনেই সেই বামুনের বাড়িতে দূত পাঠালেন তার ছেলেকে সাক্ষী দিতে হুকুম করে। বড় রানীমাও ছোট রানীমাও। যদি সে বড় রানীর পক্ষে সাক্ষী দেয় তবে ছোট রানীমা তার গর্দান নেবেন, আর যদি ছোট রানীর পক্ষে সাক্ষী দেয় তবে বড় রানীমা তাকে শুলে চড়াবেন। বামুন আর বামুনের ছেলে তো ভয়ে কাঁটা, এবারে ছেলের প্রাণ যাবে, আর রক্ষে নেই। শেষকালে ছেলে বললে, বাবা আমি বরং সেই দোকানেই যাই, কিছু সুবুদ্ধি কিনে আনি। ওর বুদ্ধিটা ফেরত না দিলে আমার এই দশা হতো না, দেখো যদি ও আমাকে বাঁচাতে পারে। সন্ধেবেলা তখন হাট উঠে যাচ্ছে, মন্টুও ঝাঁপ ফেলে বাড়ি যাচ্ছে। বামুনের ছেলে আর বামুন এসে তার কাছে বুদ্ধি কিনতে চাইল। বড় বিপদ, রক্ষা করো ভাই। মন্টু বললে, 500 টাকা লাগবে, এটা দামি বুদ্ধি। বামুন 500 টাকা দিলে। মন্টু বললে, রাজসভাতে গিয়ে পাগলের অভিনয় করবে, এমন ভান করবে যেন কারুর কোনো কথাই তুমি বুঝতে পারছো না। পরদিন রাজা সাক্ষীকে সভায় ডেকে পাঠালেন। বামুনের ছেলেকে মন্ত্রী অনেক প্রশ্ন করলেন, কিন্তু ছেলেটা আবোল তাবোল কথা বলল, হাসলো, গান গাইল, কোনো প্রশ্নেরই জবাব দিল না। রাজামশাই তো চোটে মোটে অধৈর্য হয়ে তাকে সভা থেকে তাড়িয়ে দিলেন। মুক্তি পেয়ে প্রাণ ফিরে পেয়ে বামুনের ছেলে আহ্লাদে আটখানা হয়ে মহানন্দে সবাইকে মন্টুর বুদ্ধির কথা বলে বেড়ালো। হাটের লোকজনও মন্টুর সুবুদ্ধির দোকানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। বামুনের কিন্তু মনে শান্তি নেই। একেই বোকা ছেলে, তাই তাকে এখন সারা জীবন পাগলের অভিনয় করে যেতে হবে, নইলে রাজা জানতে পারবেন তাকে ঠকানো হয়েছে, ব্যাস কচ্চাৎ করে মুন্ডু খসে যাবে তার ছেলে। কোনো উপায় ভেবে বের করতে না পেরে বামুন হাটের দিনে আবার মন্টুর দোকানে গেল বুদ্ধি কিনতে। মন্টু বলল, 500 টাকা আগে দাও, তারপর বলছি। টাকা নিয়ে সে বুদ্ধি দিলে, যখন রাজার মেজাজ প্রসন্ন থাকবে তখন তার কাছে ফিরে যাও, হাট থেকে শুরু করে সব সত্যি ঘটনা তাকে খুলে বলো, তিনি হেসে ফেলবেন, তোমাকেও মাপ করে দেবেন। বামুন তককে তককে থাকে। একদিন খবর এলো রাজা খুব খোশ মেজাজে আছেন, বড় রানীমার ছেলে হয়েছে। তাড়াতাড়ি বামুন তার ছেলেকে নিয়ে সভায় গেল, আর সেই 50 পয়সার বুদ্ধির কেনা থেকে শুরু করে সব গল্পটা বলে দিলে রাজামশাইকে। শুনে রাজা যত হাসেন, মন্ত্রীও ততই হাসেন, সভাসদরাও ততই হাসেন। হাসির হররা পড়ে গেল রাজবাড়িতে। পাইক বরকন্দাজরাও হাসতে লাগলো। রাজা বামুনের ছেলেকে মাপ করে দিলেন। মন্ত্রীকে তিনি বললেন, নাপিতের ছেলেটিকে সভাতে ডেকে আনো তো, দেখি তার কাছে আর কি কি বুদ্ধি আছে বেজবার মতন। মন্টু এসে রাজাকে প্রণাম করল। রাজামশাই বললেন, বলো দেখি বাছা, তোমার কাছে আর কি কি সুবুদ্ধি আছে? মন্টু বিনীতভাবে উত্তর দেয়, তা আছে প্রচুর, বিশেষ করে রাজামশাইয়ের কাজে লাগবার মতন অনেক সুবুদ্ধি আছে, কিন্তু তার অনেক দাম। 1,00,000 টাকা, মানে মোট 100,000 টাকা। রাজা তক্ষুনি কোষাগার থেকে 1,00,000 টাকা আনিয়ে মখমলের থলেতে পুড়িয়ে
মন্টুকে দিয়ে দিলেন। মন্টুও তখন তার হাতে একটা খাম দিল। খাম খুলে রাজা দেখেন তাতে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, কোনো কাজ করবার আগে গভীরভাবে চিন্তা করে নেবেন। সুবুদ্ধিটা পেয়ে রাজামশাই খুব খুশি হলেন। বড় বড় করে লিখে বাঁধিয়ে টাঙিয়ে রাখলেন ঘরে, যাতে কখনো ভুলে না যান। তাই বালিশের ওয়ারে, জলের গ্লাসের গায়ে সর্বত্রই এটি লিখে রাখলেন আর ভেবে চিন্তে কাজ করতে থাকেন। কিছুকাল পরে রাজামশাইয়ের ভীষণ অসুখ করল। ছোট রানী আর মন্ত্রীমশাই ষড়যন্ত্র করলেন এই বেলা রাজাকে মেরে ফেলতে হবে। তারপর বড় রানীকে আর তার ছেলেকে শুলে চড়িয়ে রাজ্য শাসন করবেন ছোট রানী আর মন্ত্রী। এই ভেবে তারা রাজার ওষুধের মধ্যে বিষ মিশিয়ে দেবার জন্য কবিরাজ মশাইকে অনেক টাকা ঘুষ দিলেন। কবিরাজ মশাই তো লোভে পড়ে ওষুধে বিষ মিশিয়েছেন। রাজামশাই ওষুধ খাবার জন্য যেই গ্লাসটি মুখে তুলেছেন, হঠাৎ তার চোখে পড়ল, কোনো কাজ করবার আগে গভীরভাবে চিন্তা করে নেবেন। লেখাটি দেখে রাজার সেই গল্প, সেই বামুনের বোকা ছেলেটির কথা মনে পড়ল। তিনি মৃদু হাসলেন। এদিকে কবিরাজ তো অন্যায় কাজ করে আপন মনে ভয়ে কাঁটা হয়েছিলেন। এখন রাজার মুখের মৃদু হাসি দেখা মাত্র তার মনে সন্দেহ রইল না যে রাজামশাই ঠিক বুঝতে পেরেছে ওষুধে বিষ আছে। তিনি গেলাস কেড়ে নিয়ে ষষ্ঠাঙ্গে রাজার পায়ে আছাড় পড়ে মাপ চাইলেন। রাজা প্রথমে অবাক হলেও সবই বুঝলেন। দুষ্ট মন্ত্রী আর দুষ্ট রানীকে হেঁটে কাঁটার উপরে কাঁটা দিয়ে পুঁতে দিলেন। বিশ্বাসঘাতকতার মতন এত বিচ্ছিরি জিনিস তো আর হয় না। আর কবিরাজ মশাই মাপ চেয়েছেন বলে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে দ্বীপান্তরে পাঠানো হলো। আর মন্টুর কাছে দুধ গেল। নাপিত দরজা খুলে দেখে রাজার পেয়াদা এসেছে। কি ব্যাপার? নাপিত তো ভয়ে কাটা। তখনই বলেছিলাম রাজার কাছেও কিনা চালাকি। নাও, এবার তবে সবাই মিলে জেলে যাই, চলো। বাবাকে শান্ত করে পেয়াদার হাত থেকে চিঠিটা নিয়ে মন্টু দেখল রাজা তাকে মন্ত্রীর পদে নির্বাচন করেছেন। আজ থেকেই সে রাজার প্রধানমন্ত্রী। আর কি, তখন নাপিতের আহ্লাদ আর কে দেখে? নাপিতের ছেলে মন্টুর দোকান ছিল বুদ্ধির, রাজ্যে শুধু তোলপাড়, মন্টু কেবল সুস্থির। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন গল্প শুনলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।